কিছু মৃত্যু স্বাভাবিক নয়, কিছু হত্যাকাণ্ড কেবল রক্ত আর ছুরির খেলা নয়, কিছু হত্যার পেছনে থাকে অতিপ্রাকৃত শক্তির ছায়া। এটি এমন এক গল্প যেখানে মৃত্যু শেষ নয়, বরং সত্যিকারের আতঙ্কের শুরু। শহরের উপকণ্ঠে অবস্থিত ছিল এক পরিত্যক্ত বাড়ি, যা স্থানীয়রা অভিশপ্ত বাড়ি বলে ডাকত। গুজব ছিল, বহু বছর আগে এই বাড়িতে এক নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল। এক তরুণী, রিনি, তার পরিবার সহ এখানে থাকতেন। একদিন গভীর রাতে তার দেহ পাওয়া যায় বাড়ির অন্ধকার কুঠুরিতে, গলা কাটা, চোখ ফাঁকা, আর সারা শরীরে ছিল নখের গভীর দাগ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, কেউ জানত না কে খুন করেছিল তাকে। পুলিশ তদন্ত করলেও কোনো ক্লু মেলেনি। লোকমুখে প্রচলিত ছিল যে রিনির আত্মা এখনও বাড়িটিতে ঘুরে বেড়ায়, প্রতিশোধের অপেক্ষায়। বছর কেটে গেছে, কিন্তু কুসংস্কার মিলিয়ে যায়নি। একদল তরুণ, রাফি, সামি, নীলা আর ইমরান, সেই বাড়ির ভেতর রাত কাটানোর চ্যালেঞ্জ নেয়। আরে ভূত টুতো কিছু নেই, চল দেখে আসি, সামি বলল জোরে। কিন্তু যদি সত্যি কিছু থাকে, নীলার কণ্ঠে আতঙ্ক। রাত 12টা, তারা বাড়ির সামনে দাঁড়ালো। বাতাস যেন থমকে গেছে। দরজাটা খুলতেই এক ঠান্ডা হাওয়া বয়ে গেল, যেন কেউ ফিসফিস করে বলল, ফিরে যাও। ভেতরে প্রবেশ করতেই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ঘরের দেয়ালে লেখা, সে ফিরে আসবে। কেউ মজা করছে, রাফি হেসে উঠল, কিন্তু হাসিটা কেমন যেন কৃত্রিম লাগছিল। হঠাৎ কর্কশ শব্দ, ঘরের দরজা আপনি আপনি বন্ধ হয়ে গেল। বাতি নিভে গেল, অন্ধকারের মাঝে কারো নিঃশ্বাস শোনা যাচ্ছিল। নীলা চিৎকার করল, কে কে ওখানে? খিলখিল হাসি, ঠাস, দেয়ালের উপর কালো ছায়া। আমার সাথে খেলতে চাও? একটা শীতল কণ্ঠ। তারা চারপাশে তাকালো, কিন্তু কেউ নেই। শুধু একটা পুরনো আয়নায় ধীরে ধীরে ভেসে উঠল একটা বিকৃত মুখ, রিনি। রিনি কি চাইছিল? প্রতিশোধ। সামি কাঁপতে কাঁপতে বলল, দয়া করে আমাদের ছেড়ে দাও। রিনির মুখ ক্রমেই বিভৎস হচ্ছিল, তার চোখ দুটো যেন গর্তের মতো শূন্য। হঠাৎ ইমরান মাটিতে লুটিয়ে পড়ল, তার গলা দিয়ে বেরিয়ে এলো ফেনা। অদৃশ্য কিছু যেন তাকে শ্বাসরোধ করছে। বের হতে হবে। রাফি দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা যেন পাথর হয়ে গেছে। আবার সেই কণ্ঠ, তোমরা এসেছ, এখন আর যেতে পারবে না। নীলা বেহুশ হয়ে গেল, চারপাশে শুধু ধাক্কাধাক্কির শব্দ, চেয়ার আপনা আপনি উড়ে যাচ্ছে, জানালার কাচ চূর্ণবিচূর্ণ। রাফি মনে মনে কাঁদছিল, আমরা ভুল করেছি, দয়া করে আমাদের ক্ষমা করো। রিনি এবার আরেকটু এগিয়ে এলো, তার চোখ দুটো এখন আগুনের মতো জ্বলছে। কিন্তু হঠাৎ সামি পকেট থেকে একটা পবিত্র তাপ। নীলা সেদিন রাতেই বুঝতে পারল, কিছু একটা ঠিক নেই। তার শরীর যেন অদ্ভুত রকমের ভারী লাগছিল, মনে হচ্ছিল কেউ সারাক্ষণ তার পাশে দাঁড়িয়ে আছে। ঘুমের মধ্যে ফিসফিস শব্দ শুনতে পেল, নীলা, তুমি আমার জায়গা নিয়েছ। সে চমকে উঠে বসল। ঘরটা ঠান্ডা, জানালার পর্দা অকারণে উঠছে, অথচ বাতাস নেই। আয়নার দিকে তাকাতেই তার গায়ে কাটা দিল, নিজের প্রতিবিম্বটা ওর মতো দেখাচ্ছিল না। কিন্তু সামি মাথা নাড়িয়ে বলল, না, আমি রাতে অনুভব করেছি, কেউ যেন আমার মাথার কাছে ফিসফিস করছিল। আমাদের সত্যিই বিপদে পড়তে হচ্ছে। তারা আবার সেই অভিশপ্ত বাড়ির ইতিহাস খোঁজার সিদ্ধান্ত নিল। পুরনো রেকর্ড ঘেঁটে জানা গেল, রিনির মৃত্যুর পেছনে আরও ভয়ানক সত্য লুকিয়েছিল। বাড়ির আসল মালিক, দিগন্ত চৌধুরী, ছিলেন কালো জাদুর অনুগামী। তিনি এই বাড়িতে ভয়ানক এক আত্মাকে বন্দী করেছিলেন শক্তিশালী মন্ত্র দিয়ে। কিন্তু রিনি ভুল করে সেই মন্ত্রের সীমানা ভেঙে ফেলেছিল। ফলে আত্মাটা মুক্ত হয়ে তাকে হত্যা করে, আর তারপর থেকে তার দেহ আর আত্মা ব্যবহার করে এই পৃথিবীতে টিকে থাকার চেষ্টা করছে। নীলার শরীরে প্রতিদিনই অদ্ভুত পরিবর্তন আসতে লাগল। তার গলার স্বর বদলে যাচ্ছে। মাঝরাতে ঘুমের মধ্যে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে থাকছে। বন্ধুদের দিকে তাকালেই তার চোখ লালচে হয়ে যাচ্ছে। একদিন হঠাৎ রাফি দেখতে পেল, নীলা শূন্য চোখে ফিসফিস করছে, আমাকে বের হতে দাও, আমি পুরোপুরি ফিরে আসতে চাই। ওদের আর বুঝতে বাকি রইল না, রিনি এখন নীলার ভেতরে প্রবেশ করতে চাইছে। সামি তার দাদুর কাছে ছুটে গেল, যিনি ছিলেন এক অভিজ্ঞ তান্ত্রিক। তিনি বললেন, তারা এখনও মুক্ত হয়নি, আত্মাটা নতুন দেহ চাইছে। যদি দ্রুত কিছু না করো, নীলার আত্মা চিরতরে হারিয়ে যাবে।
রাতেই তারা সবাই মিলে আবার অভিশপ্ত বাড়িতে ফিরল, সঙ্গে তান্ত্রিকও ছিলেন। তান্ত্রিক ধূপ জ্বালালেন, মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ বাতাস প্রচণ্ড গর্জন করে উঠল, জানালাগুলো একে একে চূর্ণবিচূর্ণ হয়ে গেল। নীলা এবার পুরোপুরি রিনির মতো দেখতে হয়ে গেছে। তার কণ্ঠে ভয়ানক চিৎকার, তোমরা আমায় কষ্ট দিচ্ছ, আমি এখানেই থাকব। তান্ত্রিক শক্তি দিয়ে নীলার দেহ থেকে রিনির আত্মা বের করে আনলেন। কুয়াশার মতো কালো কিছু বেরিয়ে এলো নীলার মুখ দিয়ে। তারপর এক বিকট চিৎকারে সব শান্ত হয়ে গেল। নীলা নিস্তেজ হয়ে পড়ল মাটিতে। সবাই ভাবল দুঃস্বপ্ন শেষ। কিন্তু 1 সপ্তাহ পর রাফি তার ঘরে এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করল। আয়নার কোণে ধোয়ার মতো কিছু একটা ভাসছিল, আর সেখানে ধীরে ধীরে ফুটে উঠল এক চেনা লেখা, আমার খেলা শেষ হয়নি। রাফি আয়নার লেখাটা দেখে সঙ্গে সঙ্গে পেছনে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। আমার চোখের ভুল, কিন্তু আয়নার কাছে একটা স্পষ্ট দাগ রয়ে গেল, যেন কারো নখ দিয়ে আঁচড়ানো। পরদিন সকালে সেই নীলা, সামি আর ইমরানকে ঘটনাটা জানালো। সবাই আতঙ্কিত হলেও মনে মনে আশা করছিল হয়তো কিছুই হবে না। কিন্তু নীলা তখনও স্বাভাবিক ছিল না। সে প্রায়ই গভীর রাতে বিছানায় উঠে ফিসফিস করত, সে ফিরে আসছে, এবার পালানোর পথ নেই। এক রাতে হঠাৎ ইমরানের ফোনে একটা ভিডিও কল এল। কে ফোন করছে? নামহীন, নম্বরহীন কল। ইমরান কৌতূহল নিয়ে ফোন ধরল। স্ক্রিনে ভেসে উঠল একটি কালো ছায়ামূর্তি, চোখ দুটো জ্বলছে যেন লাল আগুনের গোলা। এবার তুমি মরবে, ইমরান। এরপরই বিকট চিৎকার, ফোন স্ক্রিন ফাটিয়ে রক্তের মতো লাল তরল বেরিয়ে এলো। ইমরান আতঙ্কে ফোন ছুঁড়ে ফেলে দিল, কিন্তু সেই মুহূর্তেই দরজার বাইরে ধাপে ধাপে কেউ হাঁটছে। তারপর ঠাস, কেউ দরজায় প্রচণ্ড আঘাত করল। খুলে দাও। ইমরান দরজা খুলতেই দেখল সামনে দাঁড়িয়ে আছে নীলা, কিন্তু তার চোখ দুটো কালো, ঠোঁটে অদ্ভুত হাসি। সে ফিরে এসেছে, ইমরান। পরের দিন 4 বন্ধু আবার সেই বৃদ্ধ তান্ত্রিকের কাছে গেল। তিনি বললেন, তোমরা যা দেখেছ সেটা শুধুই শুরু। রিনির আত্মা একা ছিল না, তার সাথে আরেকটি আত্মাও ছিল, আরও শক্তিশালী। সেই আত্মা এখন তোমাদের পিছু নিয়েছে। রাফি প্রশ্ন করল, কিন্তু আমরা তো রিনির আত্মাকে মুক্ত করেছি। তাহলে? তান্ত্রিক গভীর শ্বাস নিলেন, হয়তো তোমরা রিনিকে মুক্ত করেছিলে, কিন্তু সেই আত্মাটা তখনই তোমাদের মধ্য থেকে কাউকে বেছে নিয়েছে। মানে? সামি কাপা গলায় বলল, মানে তোমাদের মধ্যে একজন আর সত্যিকারের মানুষ নেই, তার ভেতর এখন বাস করছে কিছু ভয়ঙ্কর। তান্ত্রিক এক অদ্ভুত পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন।